হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সায়াটিকা। আমরা আজকে এই আলোচনায় জানবো সায়াটিকা কি, সায়াটিকা কাদের হওয়ার সম্ভাবনা বেশি, কি দেখে বুঝবেন আপনার সায়াটিকা আছে এবং এর চিকিৎসা কি। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার ম্যাম। নমস্কার, আমি ডক্টর ঋতুপর্ণা। ম্যাম, প্রথমেই জানবো সায়াটিকা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সায়াটিকা কথাটা যদি দেখি, সায়াটিকা কথাটা সায়াটিক নার্ভ থেকে আসে। আচ্ছা। তো সায়াটিকা হলো যদি সায়াটিক নার্ভের কোনো রকম ইরিটেশন হয় বা কম্প্রেশন হয় বা ইনফ্লামেশন হয়, সে কারণে যে ব্যথাটা আমরা দেখি সেটাকেই আমরা সায়াটিকা বলে থাকি। এই নার্ভটা থাকে কোথায়? এই নার্ভটা আমাদের কোমরের লাম্বার স্পাইনের একটা জায়গা থেকে বেরোয় এবং সেটা একদম নিচের দিকে পায়ের দিকে আসে। আচ্ছা আচ্ছা। মানে সেখানে যদি কোনো রকম ইরিটেশন হয় কিংবা প্রেসার পড়ে তখন এই সমস্যাটা অ্যারাইজ হয়। হ্যাঁ, একদম। আচ্ছা। তো কাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? সায়াটিকার সমস্যা তাদেরই বেশি যাদের ধরুন লাম্বার স্পাইনে, যাদের ধরুন এই যে ডিস্কে এখানে ডিস্ক বাল্জ হয়ে যায়। এই ডিস্ক বাল্জ হলে এই যে সাইড দিয়ে যে নার্ভ গুলো বেরোচ্ছে, এখানেই একটা নার্ভ এরকম সায়াটিক নার্ভ বেরোয়। আচ্ছা। বাঞ্চ অফ নার্ভ মিলে সায়াটিক নার্ভটা ফর্ম করে। তো সেই ডিস্কটা বাল্জ হলে এখানে এই নার্ভটা কম্প্রেশন হতে পারে। আচ্ছা। কোনো কোনো ক্ষেত্রে আবার এইখানে যেখান দিয়ে বেরোচ্ছে এই হাড়ের এই গ্যাপের এই জায়গাটা ছোট হয়ে যেতে পারে। এই যে এখানের ক্যানেল এটা ছোট হয়ে যেতে পারে, সেই কারণেও সায়াটিক নার্ভে চাপ পড়তে পারে এবং সায়াটিকা দেখা যেতে পারে। আচ্ছা। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা ধরুন যাদের বডি ওয়েটটা অনেকটা বেশি, ওবেসিটিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে স্পাইনে ওভারঅল প্রেশারটা অনেক বেশি পড়ে, তাদের ক্ষেত্রেও এই সায়াটিকাটা খুব কমন হয়ে ওঠে। নার্ভে প্রেসার পড়ে এবং পায়ে ঝিনঝিন পায়ে ঝিনঝিন এই ধরনের জিনিসগুলো হয়। এছাড়াও যাদের ধরুন কোনো চোট লেগে গেছে এবং তাদের এই যে লাম্বার স্পাইন এই হাড়টা একটু সরে গেছে, তাদের ক্ষেত্রেও এই যে নার্ভটা বেরোনোর যে জায়গাটা সেই জায়গাটা ছোট হয়ে যেতে পারে এবং তার ফলেও এই সায়াটিকা হতে পারে। তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার সায়াটিকারই সমস্যা রয়েছে? মানে এর কি আর কোনো লক্ষণ আছে মানে ব্যথা ছাড়া? এবং এই ব্যথাটা কেমন ধরনের ব্যথা? সায়াটিকা ব্যথাটা একটা নিউরোপ্যাথিক পেন আমরা বলে থাকি। এর কিছু বিশিষ্ট ক্যারেক্টার থাকে। ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা দেখতে হবে, ব্যথাটা শুরু হয় কোমর থেকে, কিন্তু একটা রেডিয়েশন থাকে। রেডিয়েশন অর্থাৎ কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নামবে। তার সাথে ঝিনঝিন ভাব থাকতে পারে, অবশ ভাব থাকতে পারে, কখনো কখনো ইলেকট্রিক কারেন্টের মতো লাগতে পারে, কখনো পিন ফোটানো ছুঁচের মতো লাগতে পারে। তো এই সব কিছু হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক পেনের ক্যারেক্টার। তো এই ধরনের যদি ক্যারেক্টার থাকে তাহলে আমরা বলবো এটা সায়াটিকার জন্য হচ্ছে। তো মানে ব্যথা অনেক রকম হতে পারে এবং সেটা ওই কোমর থেকে পায়ের নিচের দিক থেকেই নামে আর কি জেনারেলি। হ্যাঁ। আচ্ছা, এই ধরুন কারো যদি এরকম ধরনের ব্যথা হয়, আমরা অনেকেই দেখেছি যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন আর কি, ওষুধের দোকান থেকে যে কোনো ধরনের ব্যথার ওষুধ খান আর কি। তো তাতে হয়তো কিছুক্ষণের জন্য তারা রিলিফ পানও, কিন্তু এটার চিকিৎসা কি শুধু মানে ব্যথার ওষুধ খেলেই হয় নাকি এর অন্য রকম চিকিৎসাও আছে? দেখুন, প্রথম কথা, সায়াটিকার ব্যথাতে ব্যথার ওষুধ যেটা আমরা ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাই সেটা একদমই কাজ করে না। সায়াটিকার জন্য কিছু স্পেশাল ধরনের নার্ভের ব্যথার ওষুধ পাওয়া যায়, একমাত্র সেই ওষুধই সায়াটিকার ব্যথাতে কাজ করতে পারে। আর এছাড়াও শুধু ব্যথার ওষুধ দিয়েই হয় না, এছাড়াও বিভিন্ন এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজের মাধ্যমে আমরা জিনিসটাকে কমাতে পারি। এইগুলো হচ্ছে এর কনজারভেটিভ ট্রিটমেন্ট। এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি আমাদের এই সায়াটিকার ব্যথা না কমে এবং মিনিমাম 3 মাসের ট্রায়াল দিতে হয় এই কনজারভেটিভ ট্রিটমেন্টে, এবং তাতেও যদি না কমে তখন ডিফারেন্ট ইন্টারভেনশন আছে যেটার মাধ্যমে আমরা এই সায়াটিকাটাকে কন্ট্রোল করতে পারি। যদি কারো সায়াটিকা থেকে থাকে, তিনি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক 3 মাসের তাকে ওষুধ দেবেন এবং দেখবেন যে তিনি কতটা উপকৃত হচ্ছেন। কিন্তু 3 মাস ওষুধ খাওয়ার পরও যেটা আপনি বললেন যদি না কমে, সেক্ষেত্রে ইন্টারভেনশনের দরকার আছে। তো সেটা কি ধরনের ইন্টারভেনশন, সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। সবার আগে আমাদের দেখে নিতে হবে যে এই সায়াটিকা যাদের ব্যথা তাদের কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে কিনা। যেমন
রেড ফ্ল্যাগ সাইন্সের মধ্যে প্রথম পড়ে হচ্ছে আপনার যদি কোনো সেন্সারি ডেফিসিট থাকে, মানে আপনার একটা জায়গা অবশ অবশ ভাব হচ্ছে আচ্ছা এবং সেই অবশ ভাবটা আস্তে আস্তে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে, মানে অবশ ভাবটা অনেকটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি যখন হাঁটাচলা করছেন আপনার পায়ে একটু উইকনেস লাগছে, মানে আচ্ছা আপনার কোনো মাসেলের উইকনেস দেখা যাচ্ছে। আচ্ছা তৃতীয়ত, আপনার ইউরিন বা পটি আপনি আটকে রাখতে পারছেন না, আচ্ছা মানে নিজে থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা এই ধরনের যদি সাইন অ্যান্ড সিমটম হয় তাহলে অবশ্যই ইমিডিয়েট কোনো পেন ফিজিশিয়ান বা কোনো নিউরো সার্জনের অ্যাডভাইস নিতে হবে। সেক্ষেত্রে মানে চিকিৎসাটা কিভাবে হবে তাহলে? সেক্ষেত্রে দেখতে হবে একটা এমআরআই করে, হুম। এমআরআই করে দেখতে হবে যে আমাদের নার্ভের কতটা চাপ পড়ছে, নার্ভটা ড্যামেজ কতটা হয়েছে। হুম। এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, সেটা করেও আমাদের দেখতে হবে যে নার্ভের ড্যামেজ কতটা হয়েছে। এবার যদি নার্ভের ড্যামেজটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় এবং এমআরআই থেকে দেখছি যে যে কম্প্রেশনের জায়গাটা অনেকটা কমে গেছে, তাহলে গিয়ে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে। আচ্ছা এবার যদি আমরা সেই স্টেজে যাওয়ার আগে রোগটাকে ধরে ফেলতে পারি, যখন আমার ঝিনঝিন ব্যথাটা সবে শুরু হয়েছে, তখন আমরা যদি এমআরআই করে বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে দেখি যে আমাদের নার্ভটা তখনও ততটা ড্যামেজ হয়নি, তখন কিন্তু আমরা বিনা সার্জারিতেই জিনিসটাকে সারিয়ে তুলতে পারি। আচ্ছা উইদাউট সার্জারি কিছু ইন্টারভেনশন হয়, যেমন ধরুন ওই নার্ভের যে রুট আছে সেই ওইখানে গিয়ে একটা এক্সরে মেশিনের মাধ্যমে লম্বা নিডল দিয়ে ওখানে গিয়ে আমরা ইনজেকশন দিই। মোস্টলি এখানে স্টেরয়েড ধরনের ওষুধপত্র দেওয়া হয়। সবার মনে একটা সন্দেহ জাগবে যে স্টেরয়েড ওষুধ দিলে স্বাভাবিকভাবে একটা অনেক সাইড এফেক্ট হবে, তার ফলাফল কি হবে। কিন্তু আমি বলে রাখি, এখানে যে স্টেরয়েড ইনজেকশনটা দিচ্ছি এটা একদম নার্ভ রুটে দেওয়া হয়, আচ্ছা সারা বডিতে ছড়ায় না। তো তার ফলে আমাদের যে স্টেরয়েডের সাইড এফেক্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা অ্যাজ সাচ পাবো না। যেইটুকু কাজ সেইটুকুই কাজ ওই নার্ভ রুটের জায়গায় গিয়ে স্টেরয়েডটা করে এবং যে ইনফ্লামেশন হচ্ছে সেই জিনিসটাকে কমিয়ে দেয় এবং আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করতে পারি। এই যে চিকিৎসা পদ্ধতিটির কথা আপনি বললেন, মানে এটা এটা কি একবার করলেই হয়ে যায়? মানে যেমন সার্জারি ওয়ান টাইম, এটাও কি ওয়ান টাইম নাকি এটা আবার ফিরে আসতে পারে, আবার আসলো আবার তাকে সেই ইনজেকশন নিতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? জিনিসটা রিপিট করতে লাগতে পারে, আচ্ছা কিন্তু যে সবার ক্ষেত্রে রিপিট করতে হবে এমন কোনো এমনটাও কথা না। নেই। আচ্ছা ধরুন যাদের ইনফ্লামেশনটা একবার হলো কিন্তু ওই নার্ভের যে ওই ক্যানেলটার গ্যাপটা নরমাল আছে, তাহলে ইনফ্লামেশনটা আমরা একবার কমিয়ে দিলাম, সাইকেলটাকে ব্রেক করে দিলাম এবং জিনিসটা নরমাল হয়ে গেল, হতে পারে তারপরে তার আর ফিরে আসলোই না। আচ্ছা কিন্তু যাদের ধরুন ক্যানেলটা অনেকটা ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে ইনফ্লামেশনটা কমলো কিন্তু কিছুদিন বাদে আবার সেটা ফিরে আসতে পারে। আচ্ছা এটা পুরোপুরি ডিপেন্ড করে এমআরআই পিকচারের উপর যে তার ক্যানেল ডায়ামিটারটা কিরকম আছে এবং সেটা ফিরে আসবে কিনা। ওকে, আমাদের তো ভারতবর্ষে বহু মহিলা এবং বহু পুরুষ আছেন জানেন যে এইরকম ধরনের একটা সমস্যা হচ্ছে, এবং বুঝতেও পারছেন তার সায়াটিকার ব্যথাই, এবং হয়তো গল্পও করছেন যে আমার তো সায়াটিকার ব্যথা, আমি এত ওষুধ খাচ্ছি কমছে না। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে ধরুন আপনার সায়াটিকাটা আছে এবং আপনি ট্রিটমেন্ট করছেন না, কতটা ক্ষতি হতে পারে? যদি সায়াটিকা থাকে এবং আমরা দীর্ঘদিন সেটাকে অবহেলা করে থাকি, তাহলে পরে কিন্তু এটা একটা সিভিয়ার প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ের জোর কমে গিয়ে মানে হাফ পায়ের সাইড মানে পায়ের পাতা পড়ে যেতে পারে, এমনকি প্যারালিসিস টাইপও হতে পারে। আচ্ছা আচ্ছা তো এটা যখনই আপনি দেখছেন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন এবং তার চিকিৎসা শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের মেইন টার্গেট হবে যে নার্ভ ড্যামেজটাকে আটকানো এবং যত দ্রুত সম্ভব চিকিৎসাটা শুরু করা। আমরা জানলাম মোটামুটি কিভাবে চিকিৎসা হয়। আচ্ছা, বহু মানুষ আছেন যে যাদের এই সমস্যাটা আছে, হয়তো একেবারে প্রাইমারি স্টেজেই আছে, তারা কি বাড়িতে কোনোভাবে কি এটা ম্যানেজ করতে পারেন? যদি এই সায়াটিকার ব্যথাটা একদম শুরুর দিকে যেটা স্টার্ট হয় সেটা ডিউ টু ডিস্ক বাল্জ, আচ্ছা ঠিক আছে, এবং দেখা গেছে যে এই ডিস্ক বাল্জ যদি আপনার করা হয়, মোর দ্যান 60 to 70% মানুষেরই কিন্তু এমআরআই তে ডিস্ক বাল্জ দেখা যাবে। আচ্ছা
এবার এই ইনিশিয়ালি যদি আমরা এটার চিকিৎসা করি, দেখা গেছে 80% মানুষের কিন্তু এই ডিস্ক বাল্জটা কমে নর্মাল হয়ে যেতে পারে, আচ্ছা কিন্তু 20% মানুষের ক্ষেত্রে সেটা আরো অ্যাডভান্স হয়ে ডিস্কের জেলি বেরিয়ে এসে নার্ভে চাপ পড়া, এই টোটাল সায়াটিকাটা শুরু করতে পারে। তো আমরা বাড়িতে কিছু একদম শুরুর দিকে বাড়িতে কিছু আমরা মেনে চলতে পারি, যেমন ধরুন ফার্স্ট হচ্ছে ঠান্ডা এবং গরম সেক। আচ্ছা কোনটা নেব এটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয়। তো যদি আপনার ব্যথাটা একদম শুরুর দিকে, ঠিক আছে, প্রথম 3 মাসের মধ্যে ধরা পড়েছে, তখন আপনি যেটা করবেন হচ্ছে কোল্ড কম্প্রেশন। আচ্ছা ঠান্ডা সেক। হ্যাঁ, কারণ কি শুরুর দিকে আমাদের সায়াটিকার ব্যথাটা শুরু হয় কারণ কি মোস্টলি ডিউ টু দ্য ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা ঠান্ডা সেক দিই। এবার এই ব্যথাটাই দীর্ঘমেয়াদী যখন হয়ে যায়, মানে মোর দ্যান 3 মান্থস চলে গেল, সেটা কিন্তু ইনফ্লামেশনের সাথে সাথে আরো ক্রনিক কজ তার সাথে অ্যাড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি হট কম্প্রেশন। আচ্ছা ঠিক আছে, এছাড়া আপনি যেটা করতে পারেন কিছু মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ। লো ব্যাক কিছু মাসেল থাকে, সেই মাসেলের কোর স্ট্রেংথেনিং যে এক্সারসাইজ গুলো হয় সেইগুলো আপনারা বাড়িতে অনায়াসে করতে পারেন। এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট করলে অনেক সময় দেখা গেছে যে এই সায়াটিকার ব্যথাগুলো কিন্তু 80% ক্ষেত্রে নর্মালাইজ হয়ে যেতে পারে। ওকে আচ্ছা, তার মানে প্রাইমারি স্টেজে থাকলে হয়তো আপনি কিছুটা অ্যাভয়েড করলেও করতে পারেন, একদম। কিন্তু যদি একেবারে সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া আর গতি নেই আর। হুম। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। যদি আপনাদের সাইটিকার ব্যথা হচ্ছে এবং আপনারা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমি ম্যামের ক্লিনিকের নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।